স্টার্ট করব ইউনিট 1 মলিকিউলার ক্লোনিং। টুলস অ্যান্ড স্ট্র্যাটেজি। তো ফার্স্ট অফ অল আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দ্যাট ইজ দ্য সাবজেক্টের মিনিংটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা ক্লোনিং এর টুলস টেকনিক্সে আসছি, স্লোলি স্লোলি বিল্ড আপ করব। তো ফার্স্ট অফ অল আমরা হোয়াট ইজ আরডিটি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, দ্যাট ওয়ার্ডকে আমরা একটু ক্ল্যারিফাই করব। রিকম্বিনেন্ট টেকনোলজি মানে ডিএনএ টেকনোলজির মিনিং কি হতে পারে, জাস্ট ওয়ার্ডটাকে ভালো করে লুক করো, স্ট্রেস দাও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কিছু মাথায় আইডিয়া আসলে আনসার করো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, কেউ কিছু আনসার করবে? রিকম্বিনেন্ট রিকম্বিনেশনের ব্যাপারে। রিকম্বিনেশনের ব্যাপার মানে কি আরেকটু এলাবোরেট করো। রিকম্বিনেশন মিন্স কি? হোয়াট ইজ রিকম্বিনেশন? It is the cell natural recombination or artificial man-made recombination, human-made recombination. Recombination সেলেও হয়। আগের দিন ক্লাসে আমরা ডিসকাস করলাম না মাইক্রোবিয়াল জেনেটিক্সে রিকম্বিনেশন বলে একটা টপিক, যেটা সেলের ন্যাচারাল রিকম্বিনেশন। বাট দিস রিকম্বিনেশন ইজ সেল ন্যাচারাল or it is man-made or human-made? ম্যানমেড। Human-made। তার মানে আমরা আর্টিফিশিয়াল ল্যাবরেটরি বেসড রিকম্বিনেশন করার চেষ্টা করছি। কার উপর রিকম্বিনেশন, কোন ম্যাটেরিয়ালের করব? লেখা আছে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কার করব? ডিএনএ, জিনোমে। ঠিক আছে, তো একটা পার্টিকুলার হোস্ট অর্গানিজম, যে কোনো হোস্ট অর্গানিজমের মধ্যে আমরা জেনেটিক ম্যানিপুলেশন ক্রিয়েট করব, জেনেটিক ম্যানিপুলেট করব। and genetic manipulation কি is so much easy? জেনেটিক ম্যানিপুলেট করা একটা অর্গানিজমকে ইজ ভেরি ইজি অর ইটস রিয়েলি টাফ? কি বলবে? জেনেটিক ম্যানিপুলেশন ইজ ইট ইজি অর টাফ? যে কোনো অর্গানিজমকে তোমার ম্যানিপুলেট করা যাবে? মানে অর্গানিজমটা আমাকে যদি বলে যে আমাকে ভেতর থেকে চেঞ্জ করব, আমি কি করতে দেবো? ফার্স্ট অফ অল আমি তো রেজিস্ট করবো, ইয়েস আর নো? তো আমি যখন আর্টিফিশিয়ালি বা ম্যানমেড বা ল্যাবরেটরি বেসড রিকম্বিনেশন করতে চাইছি, তখন ভেরিয়াস প্রবলেমে তোমার কাছাকাছি আসবে, ভেরিয়াস প্রবলেম তোমাকে ইয়ে করতে হবে, তোমার ওভারকাম করতে হবে। আফটার দ্যাট ইউ ক্যান মেক রিকম্বিনেন্ট ডিএনএ। সো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ওয়ার্ডটাকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই মিনিং বলি, ইট ইজ দ্য ইউজেস, টেকনোলজি মিনস ভেরিয়াস টেকনিক্স কে ইউজ করতে হবে। ঠিক আছে, উইদাউট দ্যাট নট পসিবল জেনেটিক ম্যানিপুলেশন। ওকে, সো ভেরিয়াস টেকনিক্স ইউটিলাইজড হবে হিয়ার। ইট ইজ দি uses of various techniques বিকজ প্রচুর প্রচুর প্রবলেম আসবে যখনই তুমি ম্যানিপুলেট করবে, টু অল্টার, আর সেগুলোকে ওভারকাম করার জন্য টেকনিক্স কে এমপ্লয় করতে হবে। ভেরিয়াস টেকনিক্স টু অল্টার দি জেনেটিক ম্যাটেরিয়াল, অল্টার দি জেনেটিক ম্যাটেরিয়াল, and after that reintroduce into suitable host cell,
reintroduce into suitable host cell. That's the RDT, recombinant DNA technology, or genetic engineering. Also, we can say recombinant DNA technology is a genetic engineering. Genetic engineering, which is the heart of biotechnology. Heart of biotechnology. সো কি লিখেছি ডেফিনেশনে, কুইকলি গো থ্রু করব। ক্লিয়ারলি মেনশন করেছি ভেরিয়াস টেকনিকস এখানে এমপ্লয় হবে। Why? Because we need to change or manipulate or alter genetic material of the organism. Genetic material of the organism কে আমরা ম্যানিপুলেট করব, চেঞ্জ করব, অল্টারেশন করব by our specific need. আমাদের নিডের জন্য আমরা চেঞ্জ করব, and obviously it is for the good purpose. গুড পারপাসের জন্য আমরা ইউজ করব আরডিটি। ঠিক আছে, আরডিটি has immense potential and we can alter into the really bad thing for the society and bad thing for the humankind. ঠিক আছে, বাট আমরা ইউজ করব that techniques কে, and we are determined to utilize this technique for the good purpose, to alter the genetic material for the good purpose. এটা মাথায় রাখতে হবে। জেনেটিক ম্যাটেরিয়াল কে আমরা চেঞ্জ করব, and অনলি চেঞ্জ করে কি আমরা রেখে দেবো ল্যাবরেটরিতে সাজিয়ে? না, it should be reintroduced into the suitable host cell. যে সেলের মধ্যে বা যে অর্গানিজমের মধ্যে আমরা চেঞ্জ আনতে চাইছি সেটা আমরা করব। তো আফটার দ্যাট process, a cell or organism is being changed in some characteristics, yes or no? After this process, organism or cell এর মধ্যে চেঞ্জ আসবে কি আসবে না? আনসার করবে সবাই। আসবে। চেঞ্জ আসবে, ইয়েস আসবে, বিকজ আমরা জিনোটাইপ চেঞ্জ করে দিয়েছি। মনে পড়ে জিনোটাইপ ফিনোটাইপ কনসেপ্ট? যদি আমরা জিনোটাইপ চেঞ্জ করি ফিনোটাইপ চেঞ্জ আসবে না অটোমেটিক্যালি? ইয়েস অর নো? তো আমরা যদি জিনোম লেভেলে চেঞ্জ আনতে পারি, ক্যারেক্টার, সেল ক্যারেক্টার আর অর্গানিজম ক্যারেক্টারে চেঞ্জ আসবে কি আসবে না? আসবে তো? ইয়েস। সো জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জ করছি মানে কি আমরা জিনোটাইপ চেঞ্জ করছি, and genotype change correlates 100% correlates with phenotype of the cell or organism. তার মানে বুঝতে পারছো আরডিটি তে আমরা কি করতে চাইছি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা কি করতে চাইছি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে কোন সেলের ক্যারেক্টার, বিহেভিয়ার অর যে কোনো কিছু আমাদের যেটা নিড, গুড নিডের জন্য, ঠিক আছে, সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। দ্যাটস ওয়াই আমি বারবার বলছি কি আরডিটি হ্যাজ ইমেন্স পটেনশিয়াল। আমরা যে কোনো কিছু করতে পারি আরডিটি থেকে। আরডিটি ইউজ করে যেহেতু আমরা জেনেটিক পুরো মেকআপটাকে চেঞ্জ করে দিচ্ছি, জেনেটিক ম্যানিপুলেশন করছি, সো উই ক্যান ডিড এনিথিং দ্যাট উই ক্যান ডু। মানে আমরা যেটা চাইবো সেটা কিন্তু আমরা করতে পারি, বাট অবভিয়াসলি আমরা গুড পারপাসে ইউজ করতে চাইছি। দ্যাটস ওয়াই আরডিটি কে আমরা ইউজ করবো। আর আরডিটি তে যারা কাজ করে, আরডিটি নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক হয় বায়োটেকনোলজিতে, তো যারা কাজ করে তাদের কিন্তু মান্থলি অর সামটাইম 3 months or 6 month ওয়াইজ ওয়ার্কের ভেরিফিকেশন হয়, কি হচ্ছে কি চলছে, ঠিক আছে, ইয়ে থেকে, কমিটি থেকে। কেন? কারণ তুমি আরডিটি কে ইউজ করে ভুলভাল কাজও করতে পারো, তুমি আরডিটি কে ইউজ করে কোনো সোসাইটির ব্যাড কাজও করতে পারো যেটা নট সুটেবল, সেটাও করতে পারো। দ্যাটস ওয়াই ভেরিফিকেশন হয়, ভ্যালিডেশন হয় যারা আরডিটি তে কাজ করে, ঠিক আছে। তো বুঝতেই পারছো এই সাবজেক্টটার ইম্পর্টেন্সটা কতটা ফর দ্য সোসাইটি অ্যান্ড গুড পারপাসের জন্য, আমরা হিউম্যান কাইন্ডের গুড পারপাসের জন্য আমরা আরডিটি কে ইউজ করি। ডেফিনেশন ক্লিয়ার কিনা বলবে? ডেফিনেশন ক্লিয়ার কিনা বলবে আরডিটি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
বুঝতে পারছো? ওকে, স্টেপস ইন আরবিটি। তো জেনেটিক মেকআপ চেঞ্জ তো ওয়ান সিঙ্গেল স্টেপ রিয়াকশন নয়, সিঙ্গেল স্টেপ প্রসেস নয়, ইট নিড ভেরিয়াস টেকনিক, ভেরিয়াস প্রসেস, টিডিয়াস প্রসেস, তাই তো? তো পেন্স টেকিং প্রসেস অবভিয়াসলি যারা করে তারা জানে। 100 টাইম করবে হয়তো ওয়ান টাইম আর টেন, মানে 100-এ ওয়ান টাইম হয়তো তোমার সাকসেস, 99 টাইম ফেলিওর। ঠিক আছে, দ্যাটস ওয়াই বলছি পেন্স টেকিং, মানে তোমার মাথা যন্ত্রণা করে দেবে, বাট যে সাকসেসটা পাবে সেটা হিউজ। স্টেপস ইন আরবিটি। দেখো, স্টেপস ইন আরবিটি মানে কি কি স্টেপ আমরা সিকুয়েন্সিয়ালি করব টু চেঞ্জ দ্য জেনেটিক মেকআপ, এটা তোমরা নিজেরাই বলতে পারবে। আমি একটা কুইক এক্সাম্পল দিই, ঠিক আছে? এন্ড এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ারলি মাইন্ডে চলে আসবে কি কি হতে চলেছে, মানে স্টেপ কি কি আমরা করব। ওকে, তো একটা গুড এক্সাম্পল দিই, যে এক্সাম্পল দিলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। একদম আমি স্টার্টিং করব হচ্ছে প্রোক্যারিওট, মানে সিঙ্গেল সেল অর্গানিজম, যেটা সব থেকে তোমার ইজি টু ম্যানিপুলেট বলতে পারি আমরা, তাও ইজি নয় বাট স্টিল ইজি টু ম্যানিপুলেট, রাদার ইউক্যারিওট সেল, মানে প্ল্যান্ট অ্যানিমাল সেল। তো আমরা স্টার্ট করবো হচ্ছে ব্যাকটেরিয়াল সেল, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে কি কি স্টেপ হতে পারে, এন্ড তোমরাই বলবে। তো ব্যাকটেরিয়া টাইপ 1, তোমার কাছে দুটো ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে? ব্যাকটেরিয়া টাইপ 1, ব্যাকটেরিয়া টাইপ 2, ব্যাকটেরিয়া টাইপ 2। ভালো করে বুঝবে কেসটা কি হচ্ছে। ব্যাকটেরিয়া 1 has the capacity to degrade starch, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া 1 এর তুমি ক্যারেক্টারিস্টিক্স দেখছো, ব্যাকটেরিয়া 1 এর একটা ক্যাপাসিটি আছে, দ্যাট ইজ স্টার্চ ডিগ্রেডেশন। ব্যাকটেরিয়া 1 ক্যান ডিগ্রেড দ্য স্টার্চ ম্যাটেরিয়াল, ওকে? whereas bacteria 2 cannot degrade starch, cannot utilize and degrade starch material, clear? বাট তোমাকে আমি টাস্ক দিচ্ছি, যেমন হোমওয়ার্ক বা প্রজেক্ট দেয় না, তো তোমাকে আমি প্রজেক্ট ওয়ার্ক দিচ্ছি। তোমার কাছে দুটো টাইপ অফ ব্যাকটেরিয়া আছে, তো তুমি কি করবে? ব্যাকটেরিয়া 1 এর দেখতে পাচ্ছ স্টার্চ ডিগ্রেডিং ক্যাপাসিটি আছে, বাট ব্যাকটেরিয়া 2 এর স্টার্চ ডিগ্রেডিং ক্যাপাসিটি নেই। বাট তোমাকে প্রজেক্ট ওয়ার্কে তোমার যে প্রফেসর বা তুমি যদি কোনো কোম্পানির আন্ডারে থাকো, অবভিয়াসলি কোম্পানির বস থাকবে, তো কোম্পানির বস তোমাকে বলছে তুমি সামহাও যা খুশি করো, সামহাও এনিহাও ব্যাকটেরিয়া 2 কে স্টার্চ ডিগ্রেডিং ক্যাপাসিটি দিয়ে দাও। তো প্রজেক্ট ওয়ার্ক কি তোমার? প্রজেক্ট ওয়ার্ক, ব্যাকটেরিয়া 2, make bacteria to start degrading ability, make bacteria to start degrading capacity। কি করবে? ব্যাকটেরিয়া 2 তো পারে না স্টার্চ ডিগ্রেড করতে, বাট তোমাকে ওয়ার্ক দিয়েছে, তোমাকে একটা টাইমের মধ্যে কমপ্লিটও করতে হবে, কি করবে? তার ওই ব্যাকটেরিয়া 1 এর যে স্টার্চ ডিগ্রেডিং ক্যাপাসিটির জন্য যে জিনটা আছে, সেটা যদি ব্যাকটেরিয়া 2 এর মধ্যে কোনোভাবে ইয়ে করা যায়। আচ্ছা, গুড আইডিয়া। আরো কিছু শুনতে চাই, আরো কেউ কিছু বলতে চাও তো বলো। আর কেউ কিছু বলবে? How to make bacteria to start degrading capacity that itself this bacteria has not? আর কেউ ট্রাই করবে? কি করতে পারো? তাহলে কি তুমি প্রজেক্ট ওয়ার্কটাকে ছেড়ে দেবে? কি করবে?
আইডিয়া দাও। আরডিটি ইজ কমপ্লিটলি আইডিয়া বেসড। ট্রাই করো। আর কেউ কিছু বলো? চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই। তোমাদের যদি এনকারেজ মাইন্ড গ্রো করতে হয় তাহলে আনসার করতে হবে, সোজা হিসেবে। আদারওয়াইজ চুপচাপ বসে থেকে শুধুমাত্র আমার নলেজ নিয়ে যাবে, তোমাদের নলেজ এনকারেজ হবে না। তুমি কি চাইছো, বুঝতে চাইছো বা কি বলতে চাইছো সেটা আমি শুনতে চাই। ব্যাকটেরিয়া 2 এর জিনে নতুন ভাবে যদি কিছু ইনকর্পোরেট করা যায় তাহলে কি ইনকর্পোরেট করবে কি দিয়ে? ইনকর্পোরেশনটা কিভাবে করবে, কিভাবে করবে ছেড়ে দাও, সেটা টেকনিক ইউজ আছে। কি করবে মানে কোন জিনিসটা ইনকর্পোরেট করবে ব্যাকটেরিয়া 2 এর মধ্যে? একটা ভেক্টর দিয়ে নতুন যে ব্যাকটেরিয়া 1 এর ছিল যে জিনটা ওর স্টার্চ ডিগ্রেড করতে সাহায্য করছিল, সেটা ব্যাকটেরিয়া এর মধ্যে ইনকর্পোরেট করব আমরা। জিনটা নিয়ে করব? হ্যাঁ, জিনটা, তো জিনটা মানে আরএনএ নেব, তাই তো? DNA তো জিন মানে তো আরএনএ, জিনোম মানে ডিএনএ। জিনোমের যে অংশটা ওই ওর ডিগ্রেড করতে সাহায্য করছিল প্রোটিন প্রডিউস করে বা এনজাইম প্রডিউস করে, সেই তো ওই পার্টটা কি ব্যাকটেরিয়া 2 তে আছে কি নেই? যে পার্টটা ব্যাকটেরিয়া 1 এ ডিগ্রেড করতে হেল্প করছিল সেই পার্টটা কি ব্যাকটেরিয়া 2 তে আছে, প্রেজেন্ট অর নট? না, নেই তো। ওকে, এইটাই আমি আনসারটা চাইছিলাম। তাহলে আমি ক্লিয়ারলি বলতে চাই যে আগে তুমি অ্যানালাইজ করো দুটো ব্যাকটেরিয়া। যদি একটু ভালো করে দেখি তাহলে আমি বুঝতে পারবো ব্যাকটেরিয়া 1 এর স্টার্চ ডিগ্রেডিং ক্যাপাসিটিটা এলো কোথা থেকে। হাউ ডাজ ব্যাকটেরিয়া 1 গেইন দ্য ক্যাপাসিটি অফ স্টার্চ ডিগ্রেডিং, কিভাবে এলো? তার মানে ক্লিয়ারলি আমি যখন বুঝতে পারবো, অ্যানালাইজ করে দেখতে পাবো যে ব্যাকটেরিয়া 1 কন্টেন এনজাইম, ইয়েস অর নো, স্টার্চ ডিগ্রেডিং এনজাইম যেটার নাম হচ্ছে অ্যামাইলেজ, হ্যাঁ কি না? So bacteria 1 has the capacity to produce amylase, that's why it degrades the starch, yes or no? Whereas তুমি যদি ব্যাকটেরিয়া 2 তে দেখো অ্যামাইলেজ প্রোডিউস করার ক্যাপাসিটি থাকবে কি থাকবে না? অ্যামাইলেজ প্রোডিউস করার ক্যাপাসিটি নেই, and that is why they cannot degrade the starch. Okay, so এর কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, নো অ্যামাইলেজ। তো আরো যদি আমি ডিপ ডাউনে যাই, এই অ্যামাইলেজ এনজাইমটা এলো কোথা থেকে? অ্যামাইলেজ এনজাইমটা ব্যাকটেরিয়া 1 এ কোথা থেকে এলো? হাউ ডাজ ব্যাকটেরিয়া 1 সিনথেসাইজ অ্যামাইলেজ, কি বলবে? তো আমরা যদি সেন্ট্রাল ডগমার কনসেপ্ট লাগাই, যেটা আগের সিলেবাসে মানে আগের সেমে পড়েছো তোমরা, সেন্ট্রাল ডগমা, তো একটা প্রোটিন কার ইনফ্লুয়েন্সে তৈরি হয়? বলো 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 কুইকলি। একটা প্রোটিন, এনজাইম তো প্রোটিন অ্যাকচুয়ালি, একটা প্রোটিন কার ইনফ্লুয়েন্সে তৈরি হয়? আমরা যদি ব্যাকে যাই আরএনএ এর ইনফ্লুয়েন্সে, আরো ব্যাকে যাই তাহলে কাকে দেখতে পাবো? আলটিমেটলি একটা প্রোটিন কার ইনফ্লুয়েন্সে প্রডিউস হয়? one enzyme or other protein influenced by DNA structure. তার মানে ক্লিয়ারলি আমি যদি দেখি ব্যাকটেরিয়া 1 কে and ব্যাকটেরিয়া 2 এর ডিএনএ কে, তাহলে some part is missing in bacteria 2 but that part present in bacteria 1, yes or no? And this part is involved to produce amylase amylase mRNA, and from that amylase enzymes are produced. কি বলতে চাইছি বুঝতে পারছো? কি বলতে চাইছি বুঝতে পারছো কেসটা? একটু আনসার করবে। তাহলে আমি একে ডাইরেক্ট চেক করতে যাব হচ্ছে ব্যাকটেরিয়া 1 এর ডিএনএ স্ট্রাকচার। ব্যাকটেরিয়া 1 এর ডিএনএ যদি আমরা চেক করি আর ব্যাকটেরিয়া 2 এর যদি ডিএনএ স্ট্রাকচার চেক করি, তো ক্লিয়ারলি দেখতে পাবো ইন ব্যাকটেরিয়া 1 ডিএনএ, আমি হাইলাইট করছি রেড কালার দিয়ে, ব্যাকটেরিয়া 1 ডিএনএ দেয়ার ইজ আ পার্ট অফ রেড সেগমেন্ট। রেড সেগমেন্ট মানে ডিএনএ তো কোনো কালার হয় না, বাট আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। রেড সেগমেন্ট, দ্যাট সেগমেন্ট প্রডিউস অ্যামাইলেজ আরএনএ, মানে এখান থেকে তৈরি হচ্ছে এমআরএনএ ফর দ্য অ্যামাইলেজ, এন্ড সেখান থেকে তৈরি হচ্ছে অ্যামাইলেজ এনজাইম। এন্ড দিস red portion is missing. দিস দেখে নাও, ডিএনএ যখন আমরা আইসোলেট করলাম, চেক করছি,
So clearly in bacteria 2 the red portion is missing, and that is why amylase cannot produce and starch is not degraded. এত অবধি ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার কেন ব্যাকটেরিয়া 1 পারছে ব্যাকটেরিয়া 2 পারছে না? এবার আমার কাছে অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে কিভাবে কি করতে পারি। মানে আমার কাছে এইটুকু আইডিয়া ক্লিয়ার, ব্যাকটেরিয়া 1 কেন পারছিল, ব্যাকটেরিয়া 2 কেন পারছিল না। ঠিক আছে, এবার আমি জাস্ট কি করব, যেখানে ব্যাকটেরিয়া 2 কে এবিলিটি প্রোভাইড করব স্টার্চ ডিগ্রেডিং ক্যাপাসিটি, কি করব? ভিজুয়ালাইজেশন তোমাদের কাছে আছে, ছাপা যাক কি করব বলো। কি করব বলো, স্টার্ট করো কে, তখনই স্কেপস হয়ে যাবে তোমার। বলো, আছে তো তোমার কাছে, ছবি আছে, পিকচার করে রেখে দিয়েছি, কি করবে? যেটা আছে এটার মধ্যে রেড কালারের জিনটা রয়েছে ওটার একটা ক্লোন হ্যাঁ। তৈরি করব। কি মানে ক্লোন মানে হচ্ছে পুরো ব্লু কন্টেনিং রেড কন্টেনিং সেগমেন্টেড? তাহলে শুধু যে পোরশনটা আমার দরকার সেইটুকু। তাহলে তুমি এই পোরশনটা কি করে ক্লোন করে বার করবে? পুরো ডিএনএ থেকে ওই পোরশনটাকে বার করবে কি করে? প্রবলেম গুলো এবার তুমি বুঝতে পারবে যে কত রকমের প্রবলেম আসতে পারে স্টেপসে। হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করব। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করব। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের স্পেশাল একটা প্রপার্টি আছে যেটা সিকোয়েন্স বেস কাটিং হয়, সিকোয়েন্স বেস কাটিং হয়। তাহলে আমাকে দেখতে হবে এই রেড কালারের পেরিফেরিতে কি সিকোয়েন্স আছে, ঠিক আছে, এন্ড দ্যাট সিকোয়েন্স স্পেসিফিক আমাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তোমাকে অ্যাড করতে হবে। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ছাড়া অন্য নিউক্লিয়াস কি অ্যাড করা যাবে? নরমাল নিউক্লিয়াস, আগের দিন যেমন আমরা অ্যাভারি ম্যাকলিওডের আরএনএস দিয়েছি, ডিএনএস দিয়েছি, তো যে কোনো এন্ডোনিউক্লিয়াস কি অ্যাড করা যাবে? যে কোনো নিউক্লিয়াস অ্যাড করা যাবে? যে কোনো জায়গা থেকে কেটে দেবে, তাহলে তো আমার এই যে গুড পয়েন্ট, অ্যামাইলেজ গুড পয়েন্ট। মানে আমি যদি নিউক্লিয়াস এনজাইম অ্যাড করি, যে কোনো নিউক্লিয়াস এনজাইম আরবিটারি, তাহলে কি করবে ও? কোনো স্পেসিফিক কাটিং দেখে কাটবে কি? কোনো স্পেসিফিক ম্যানারে কাটিং হবে? আনসার ইজ নো, র্যান্ডম কাটিং হবে। তো র্যান্ডম কাটিং হলে যে কোনো জায়গায় কাটিং হয়ে যেতে পারে, ইনক্লুডিং ইওর রেড সেগমেন্ট, ইয়েস অর নো? আর যদি রেড সেগমেন্ট কাট হয়ে যায়, তোমার আলটিমেটলি ব্যাকটেরিয়া টুতে ইনসার্ট করার পর কিছু আসবে, রেজাল্ট তো সেই সেম, নো স্টার্চ ডিগ্রেডেশন, হ্যাঁ কি না? তো সেগমেন্টটা তো ইনট্যাক্ট থাকতে হবে, রেড সেগমেন্টটা। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আমরা ইউটিলাইজ করব স্পেশাল এনজাইম, দ্যাট ইজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আসবো আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ডিটেলস স্টাডি নিয়ে, ডিটেলস প্রপার্টি নিয়ে। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সিকোয়েন্স স্পেসিফিক কাটিং করে, তো সিকোয়েন্স আমরা চেক করে নেবো পেরিফেরিতে, এন্ড স্পেসিফিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিলে স্পেসিফিক জায়গায় কাটিং করে দ্যাট ফ্র্যাগমেন্টকে বের করে দেবে। দ্যাট মিনস পুরো ডিএনএ থেকে, দ্যাট মিনস দ্য ব্লু অ্যান্ড রেড সেগমেন্ট ডিএনএ থেকে অনলি রেড সেগমেন্টস আর সেপারেটেড ফ্রম দ্য ব্লু। পয়েন্ট ক্লিয়ার? তো এটা তুমি ফার্স্টে করবে। তো এবার কি হলো, তোমার রেড সেগমেন্ট বেরিয়ে চলে এলো। বলো নেক্সট কি করবে? রেড সেগমেন্ট বেরিয়ে গেছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করার। আচ্ছা, আরেকটা আমি কোশ্চেন করে নি, তুমি কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা তো একটা সেলের মধ্যে আছে, আমি তো এটা বের করে দেখিয়েছি, সেলের মধ্যে আছে, তুমি কি সেলের মধ্যে থাকা অবস্থায়, ডিএনএ থাকা অবস্থায় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দেবে, নাকি ফার্স্টে ডিএনএটাকে আইসোলেট করতে হবে? ডিএনএটাকে আইসোলেট করতে হবে, তারপর তাহলে স্টেপ নাম্বার 1 কি হবে তোমার? স্টেপ নাম্বার 1 কি হবে? তুমি নিজেই স্টেপ ক্রিয়েট করবে। স্টেপ নাম্বার 1 কি হবে? ডিএনএটাকে ফার্স্টে সেলটাকে আমি ফাটাবো, সেল ওয়াল সেল মেমব্রেন ডিগ্রেড করব, সব কন্টেন্ট বেরিয়ে চলে আসবে, তার মানে ডিএনএও বেরিয়ে চলে আসবে। তো ফার্স্ট কাজ হচ্ছে ডিএনএ কে আইসোলেট করা, ইয়েস অর নো? সেকেন্ড টাস্ক কি দেখলে তুমি? প্রপার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করে স্পেসিফিক কাটিং করে অনলি রেড সেগমেন্টকে বের করে আনা, দ্যাট ইজ দ্য নাম্বার 2 স্টেপ। থার্ড স্টেপ কি করবে? টিসিআর করব, এটার অ্যামপ্লিফাই করব জিনটাকে। অ্যামপ্লিফাই কি খুব দরকার, নেসেসিটি?
যদি আমার একটার বেশি মানে ব্যাকটেরিয়াকে আমি ক্লোন করতে চাই, মানে একটার বেশি ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাতে চাই, তখন তো আমার অ্যাম্প্লিফায়ার ব্যাকটেরিয়াকে তুমি একটা ব্যাকটেরিয়া কোনোদিন আইসোলেট করতে পেরেছো? আজ পর্যন্ত সেমিস্টার 5 অব্দি একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া আইসোলেট করতে পেরেছো? ব্যাকটেরিয়া তো মিলিয়নসে থাকবে বাবা, থাউজেন্ডসে থাকবে, একটা ব্যাকটেরিয়া পাবে কোথা থেকে তুমি? তো কি করব? পিসিআরটা ইজ নট নেসেসারি স্টেপ, তারপর বলো পিসিআর করতে হয় বাট নট নেসেসারি। নেক্সট বলো, এগো পিসিআর ছেড়ে। যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা এই রেড কালার মানে ব্যাকটেরিয়া 1 এর জিনোমটাকে কেটেছিলাম, হুম, সেই রেস্ট্রিকশন এনজাইম দিয়েই ব্যাকটেরিয়া 2 এর জিনোমটাকে কাটতে হবে। ব্যাকটেরিয়া 2 এর জিনোম কেটে দেবে? ব্যাকটেরিয়া 2 এর জিনোম কেটে দিলে তো খুব মুশকিল। ব্যাকটেরিয়া 2 এর জিনোম যদি কেটে দাও প্লাজমিডটাকে কাটবো আমরা। তাহলে তুমি এর জিনোমে কোনো হাত দিয়ে লাভ আছে কি? ওর জিনোম আছে, যা থাক না, ওর তো সেগমেন্টটা মিসিং, ঠিক আছে বাদ দাও, ওর জিনোমে ইনট্যাক্ট রাখো। অ্যাজ ওয়েল এজ আমরা কি করব, এই সেগমেন্ট যেটা রেড ফ্র্যাগমেন্টকে, এটাকে আমরা আলাদা করে কনস্ট্রাক্ট করব, আলাদা করে কনস্ট্রাক্ট করব, বিকজ উই হ্যাভ দ্য কনসেপ্ট অফ প্লাজমিড। প্লাজমিডের কনসেপ্ট আছে আমরা জানি, ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকে, সবাই জানো তো। প্লাজমিডটা আমরা চ্যাপ্টারও পড়বো। প্লাজমিড মানে কি? একটা এক্সট্রা ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল, ওয়ান এক্সট্রা জেনেটিক ম্যাটেরিয়াল আদার দেন ক্রোমোজোম, নিউক্লিয়য়েড। সো আদার দেন নিউক্লিয়য়েড, প্লাজমিড প্রেজেন্ট ব্যাকটেরিয়াল সেলের মধ্যে। তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে আর চেঞ্জ করে খুব একটা দরকার নেই, হাত দিয়ে লাভ নেই। তো কি করব আমরা, দিস রেড সেগমেন্টটাকে আমরা নিউ কনস্ট্রাক্ট করব একটা প্লাজমিড ডিএনএ এর সাথে লাগিয়ে। দেখো লেগে গেছে। and that plasmid DNA টাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর। that plasmid DNA টাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর। why ভেক্টর? ভেক্টরটা আর কোনো জায়গায় পেয়েছো ওয়ার্ডটা? ভেক্টর ওয়ার্ডটা কোনো জায়গায় পেয়েছো? ভেক্টর ওয়ার্ডটা মসকিউটো ভেক্টর জানতে? হ্যাঁ কিছু ভেক্টরই বলতে তো নাকি, না অন্য কিছু বলতে? মসকিউটো ইজ দ্য তোমার ডিজিজ ভেক্টর, ভেরিয়াস ডিজিজ ভেক্টর। তো আমি যদি অ্যানোফিলিস দেখি, এটা ইজ দ্য ভেক্টর ফর ম্যালেরিয়া। তো ভেক্টর মানে কি? যে ক্যারি করে নিয়ে যায়। ভেক্টর মানে হচ্ছে যে ক্যারি করে নিয়ে যায়। তাহলে এই সেগমেন্টটা, দ্যাট ইজ দ্য নাও মাই ব্লু কালার সেগমেন্ট, ও কি করছে? ক্যারি করছে কোন সেগমেন্টটাকে? রেড সেগমেন্টের, আওয়ার ডিজায়ার্ড সেগমেন্ট হুইচ ইজ দ্য রেড সেগমেন্টকে ক্যারি করছে। তাহলে একে আমি কি বলবো? ইটস আ ভেক্টর, হ্যাঁ কি না? ক্যারি করছে তো, সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেক্টর। সো ভেক্টর আমরা তৈরি করলাম, যেখানে আমাদের জিন অফ ইন্টারেস্ট অর উই ক্যান সে তোমার ডিজায়ার্ড জিন সেগমেন্ট হুইচ ইজ দ্য রেড সেগমেন্ট, যেটা আইসোলেট করেছিলাম, সেটাকে আমরা ইনসার্ট করে দিলাম, মানে লাগিয়ে দিলাম, টু মেক দ্য রিকম্বিনেন্ট ডিএনএ। এই পোর্শনটা যেটা তৈরি হলো, এটাকে বলবো আমরা আরডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ। কেন রিকম্বিনেন্ট ডিএনএ? বিকজ আমরা ভেক্টরের মধ্যে আওয়ার জিন অফ ইন্টারেস্টকে অ্যাটাচ করে দিয়েছি, মাই জিন অফ ইন্টারেস্ট, মাই ডিজায়ার্ড সেগমেন্ট অফ ডিএনএ কে অ্যাটাচ করে দিয়েছি। দ্যাটস ওয়াই এটা এখন আর নর্মাল ভেক্টর নেই, ভেক্টর উইথ মাই ডিজায়ার্ড সেগমেন্ট। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিকম্বিনেন্ট ডিএনএ। স্মল আমরা লিখতে পারি আর ডিএনএ, স্মল আর ডিএনএ। স্মল আর ডিএনএ মানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রডিউস করানো গেল ভেক্টর ইউটিলাইজ করে। নেক্সট কি করব আমরা? নেক্সট কি করব আমরা? এটা তো একটা ব্যাকটেরিয়াল সেল, তো আমরা কি করব? এটাকে ইনজেক্ট করে দাও, ইনসার্ট করে দাও টু দি ব্যাকটেরিয়াল সুটেবল ব্যাকটেরিয়াল হোস্ট সেলের মধ্যে, যেখানে কি থাকবে? মেনটেন হবে অ্যাজ আ সেপারেট প্লাজমিড। দেখে নাও, যদি আমরা ইনসার্ট করে দিতে পারি দ্যাট আর ডিএনএ সেগমেন্ট ইনটু দ্য হোস্ট সেল, দেন কি হবে? This segment is maintained as a separate plasmid, but this plasmid contain my gene of interest, and here it is amylase producing gene. Hakina. So now after that,
দিস ব্যাকটেরিয়া সিনথেসাইজেস অ্যামাইলেজ অর নট, কি বলবে? এই ব্যাকটেরিয়াটা এখন কি সিনথেসাইজ করতে পারার ক্যাপাসিটি রাখবে অ্যামাইলেজ? হ্যাঁ। তো নাও আমি যদি এটাকে সাকসেসফুলি ডান করতে পারি, দিস ব্যাকটেরিয়া স্টার্ট টু সিনথেসাইজ অ্যামাইলেজ অ্যান্ড ক্যান ডিগ্রেড দ্য স্টার্চ, ক্যান ডিগ্রেড দ্য স্টার্চ। দেখো একটা প্রপার্টি যেটা টোটালি ল্যাক ছিল সেটা আমরা জেনারেট করে দিলাম বাই ইউটিলাইজিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো পোটেনশিয়ালটা বুঝতে পারছো কিনা একবার চেক করো, কি ধরনের পোটেনশিয়ালিটি করতে পারি আমরা, মানে কি লেভেলে চেঞ্জ করতে পারি আরডিটি ইউজ করে। কেসটা কি স্লাইটলি মাথায় ঢুকছে? যারা আরডিটি কোনো কিছুই মানে জানো না, একদম স্ক্র্যাচ থেকে বলার চেষ্টা করছি, কিছুটা ঢুকছে মাথায়? স্টেপস কি কি হচ্ছে আমাকে একটু আনসার করবে, তাহলে আমরা স্টেপস গুলো পরপর লিখতে থাকবো। হ্যাঁ স্যার। এই পুরো ব্যাপারটা কি ঢুকেছে মাথায়? তো একটা ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাক ছিল, মাইকটা অন আছে, একটু অফ করে দাও, ইকো হচ্ছে। সো একটা ব্যাকটেরিয়ার মধ্যে ল্যাক ছিল এবিলিটি টু সিনথেসাইজ দ্য অ্যামাইলেজ এনজাইম। তো আমরা সেটাকে প্রোভাইড করলাম বাই ম্যানিপুলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল of that organism, and now this organism start to synthesize this enzyme and start degrading the starch, which has no capacity before that, কোনো ক্যাপাসিটি ছিল না। তো স্টেপস গুলো আমরা আরো বেটার ওয়েতে লিখবো। চলো, যদি তোমাদের এই ইমেজটা ক্লিয়ার থাকে না মাথার মধ্যে, জাস্ট রাফ ইমেজটা, তাহলে তোমরা স্টেপ গুলোকে আইডেন্টিফাই করতে পারবে, ইয়েস এই স্টেপটা তো দরকার। So step number 1, isolation of genetic material. দেখো ফার্স্টে আমাদের কি করতে হবে? আইসোলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল, মানে ডিএনএ। তো ফার্স্ট আমাদের ডিএনএ কে আইসোলেট করতে হবে, আর সেলটাকে আমাদেরকে লাইস করতে হবে, and after cell lysis all the contents are released, that is protein, RNA, DNA, all contents are released, and from that DNA are purified, তো এটার জন্য কি টেকনিক আমরা নেব? আইসোলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল। তো এখানে স্টেপস লিখছি, এখানে লিখছি টেকনিক্স ইনভলভ, কি কি টেকনিক্স ইউজ হচ্ছে পার স্টেপে। ওকে, আগে স্টেপ গুলো লিখে নি, তারপর টেকনিক্স গুলো বলছি, নাহলে সব একসাথে মার্জ হয়ে যাবে। নাম্বার 2, আফটার দ্যাট পুরো ইমেজটা সেকেন্ড টেকনিক কি করলাম আমরা, সেকেন্ড স্টেপস কি নিলাম আমরা? আইসোলেশন হয়ে গেছে, তার মানে আমার রেড সেগমেন্ট, ব্লু সেগমেন্ট, পুরো ব্যাপারটা ডিএনএ টা আমার কাছে চলে এসেছে। এবার আমি কি করব? স্পেসিফিক জায়গায় কাটিং করব টু রিলিজ দ্য রেড সেগমেন্ট, ইয়েস অর নো? স্পেসিফিক প্রিসাইজ ক্লিপ করব, তাই তো, to release the red segment. So second task, step number 2, cutting DNA at specific location, very important। and এই স্টেপটার জন্যই, এই যে কাটিং ইনটু দ্য স্পেসিফিক লোকেশন, এই স্টেপটার জন্য আরডিটি অনেকটা টাইম ধরে স্ট্রাগল করেছে to searching for the precise mechanism to cut, ঠিক আছে? and after that we got restriction endonuclease enzyme, ঠিক আছে? restriction endonuclease enzymes এর আগে এই precise cutting টা is very problematic, and that's why বায়োটেকনোলজি সাফার করতো, আরডিটি সাফার করতো, টেকনিক্স অনেক টাইম লাগতো প্রিসাইজ কাটিং এর জন্য। বাট আফটার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিসকভারি, it is now very much easy because just analyze periphery sequence and provide restriction endonuclease of that sequence. So sequence specific ও কাটিং করে only red segment টাকে বের করে দাও, ঠিক আছে? তো যে যতটা মুখে বলছি ইজি,
প্র্যাকটিক্যালি ততটাই টাফ, বাট ইয়েস পসিবল। নাম্বার 3, স্টেপ নাম্বার 3। এবার আমরা কি করব? স্টেপ নাম্বার 3 তে কি করব বলো, একটু আইডিয়া দাও। কাট করে দিয়েছি, মানে রেড সেগমেন্ট আলাদা হয়ে গেছে, ব্লু সেগমেন্ট আলাদা হয়ে গেছে। নেক্সট কি করব? আইডিয়া দেবে। প্লাজমিডের সঙ্গে ওটাকে ইনকর্পোরেট করতে হবে। যদি ইনকর্পোরেট এখন করে দাও তাহলে তোমার তো ব্লু সেগমেন্টটাও প্রবলেম ক্রিয়েট করবে, বুঝলে না? তোমার তো এই জিনিসটা সলিউশনে আছে, সলিউশনের মধ্যে রেডটাকে বের করে দিয়েছে, বাট ব্লুটা তো পড়ে রয়েছে। তা ব্লুটাকে ডিসকার্ড করো আর রেডটাকে অনলি পিউরিফাই করে বের করে আনো। নেক্সট স্টেপ কি হবে? কেসটা বুঝতে পেরেছো? কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? এখন কি রয়েছে তোমার সলিউশনে? রেড সেগমেন্ট আলাদা হয়ে গেছে, বাট ব্লুটাও তো আছে। that the huge blue segment of the DNA still present in that. So তোমাকে নেক্সট কাজ কি করতে হবে? ব্লু সেগমেন্টকে সেপারেট করে দাও, বিকজ ইট ইজ নট নিডেড নাও। ডিসকার্ড করো, অনলি রেড সেগমেন্টকে আইসোলেট করো, পিউরিফাই করে নাও। তো থার্ড স্টেপ কি হবে? সেপারেশন and isolation of desired gene segment, যেটাকে আমরা জিন অফ ইন্টারেস্ট বলি। desired gene segment, which is we call gene of interest. আমি শর্টে লিখলাম GOI, gene of interest। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয়, GOI মানে হচ্ছে হিয়ার gene of interest, ঠিক আছে? যেটা আমরা চাইছি রিলিজ করতে, যে অ্যামাউন্ট, যে জিন সেগমেন্টটা আমরা চাইছি, সেই জিন সেগমেন্টটাকে আমরা বের করে আনবো, পিউরিফাই করবো, ঠিক আছে? তো স্টেপস গুলো আই থিঙ্ক বুঝতে পারছো। আফটার দ্যাট কি করব? নাও তোমার কাছে অনলি রেড সেগমেন্ট অ্যাভেলেবল, নাও ইউ ক্যান ট্রাই টু প্রডিউস RDNA, হ্যাঁ কি না? এরপর তুমি প্লাজমিড ভেক্টর নাও টু রিকম্বাইন দিস জিন অফ ইন্টারেস্ট ইনটু দ্যাট ভেক্টর টু মেক দ্য RDNA। নাও ইট ইজ পসিবল, ইয়েস অর নো? এর আগের স্টেপে যদি করো তাহলে কিন্তু তোমার ব্লু সেগমেন্টটা প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে নেক্সট স্টেপ কি হবে? Insertion and ligation, insertion and ligation of DNA segment gene of interest into vector। তোমরা প্লিজ GOI লিখো না, এক্সামে কিন্তু জিন অফ ইন্টারেস্ট পুরোটাই লিখো। into vector to form কি তৈরি হবে দেন? যখন জিন অফ ইন্টারেস্ট কে আমরা ভেক্টরের মধ্যে ইনসার্ট করে দেবো, কি তৈরি হবে? রিকম্বিনেন্ট DNA। টু ফর্ম রিকম্বিনেন্ট DNA, রিকম্বিনেন্ট DNA, shortly we say RDNA। নেক্সট টাস্ক বলো। RDNA আমার কাছে রেডি। নেক্সট টাস্ক, তারপর RDNA-টাকে ইনজেক্ট করব ব্যাকটেরিয়ার টোকে। গুড পয়েন্ট। চলো, insertion of RDNA, number 5, insertion of RDNA into host cell or organism। RDNA কে আমরা ইনসার্ট করে দেবো সুটেবল হোস্ট সেল অর অর্গানিজমের মধ্যে, ঠিক আছে? and RDNA যদি স্টেবলি মেইনটেইন থাকে দিস সেল অর অর্গানিজম, organism character will be changed, yes or no? yes or no? চেঞ্জ হবে কি হবে না? যদি মেইনটেইন করা যায় RDNA কে সেলের মধ্যে, অবভিয়াসলি সেল রেজিস্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? সেল ম্যানিপুলেশন করতে দেবে না, এটা মাথায় রাখো সবসময়, কারণ কেউ চায় না আমাকে ম্যানিপুলেট করুক, ভেতর থেকে চেঞ্জ করুক, ঠিক আছে? যেটা ন্যাচারাল ইন্টিগ্রাল জিনোম সিকোয়েন্স সেটাই রাখতে চায়, বাট আমি চেষ্টা করছি চেঞ্জ করার, তো অলওয়েজ রেজিস্ট করবে, তো প্রবলেম তো আসবেই ডিউরিং দ্য স্টেপস। এটুকু খেয়াল রাখতেই পারো, মানে এটা মাথায় রাখতেই পারো। তো ঠিক আছে, যদি আমরা RDNA কে ইনসার্ট করাতে পারি এন্ড মেইনটেইন করাতে পারি সেলের মধ্যে, তাহলে সেলের ক্যারেক্টার চেঞ্জ হবে। তো
তো নেক্সট আমাদের টাস্ক কি নাম্বার 6 স্টেপ, লাস্ট স্টেপ ইন দা আরবিটি, কালচারিং দা। তো এই সেলটাকে নাম কি দেবো? যে হোস্ট সেলের মধ্যে আরডিএনএ আমার ঢুকে গেল, এই সেলটার নাম দেওয়া হয় ট্রান্সফর্ম সেল। ট্রান্সফর্ম সেল। মনে করে দেখো আগের দিনকে আমরা ট্রান্সফরমেশন নিয়ে ডিসকাস করছিলাম, তার মানে কি ক্যারেক্টার চেঞ্জ করেছে, ক্যারেক্টার চেঞ্জ করেছে। তো একটা ন্যাচারাল ট্রান্সফরমেশন হয়, একটা আর্টিফিশিয়াল হয়। আমরা এখানে আর্টিফিশিয়ালি ট্রান্সফর্ম, এখানে সেলের কোনো ইচ্ছে ছিল না ট্রান্সফর্ম করার, বাট আমরা ল্যাব বেস টেকনিক ইউজ করে ট্রান্সফর্ম করাচ্ছি। তো ট্রান্সফর্ম সেল ক্রিয়েট হবে, and now this transform সেলকে আমরা কালচারিং করব। কালচারিং this transform cell to produce colony। কলোনি তৈরি করাবো আর এটাকে মেনটেন করাবো, মেনটেন করাবো। বেসিক স্টেপস ইন আরবিটি, অল ক্লিয়ার? আনসার করবে। আমি যদি এটা ধরে লিখে যেতাম প্রথম থেকে নাম্বার 1 থেকে নাম্বার 6, তুমি কিচ্ছু বুঝতে পারতে না। তো ইমেজটা আগে আমি ক্রিয়েট করিয়ে দিয়েছি মাথায়, যে কি করতে চাইছি আর কোনটা করলে কি পসিবল। তো ওই ইমেজটা একটু মাথায় রেখে ওটা তোমার অল টাইম কাজে লাগবে, যে কেন আমরা স্টেজ গুলোকে লিখলাম স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে আমাদের ডিএনএ আইসোলেট করতে হবে, রেড সেগমেন্ট কন্টেনিং ব্লু সেগমেন্ট চলে আসবে। নেক্সট আমাকে কাটিং করতে হবে প্রিসাইজ লোকেশনে, তাহলে রেড সেগমেন্টটা বেরোবে। নেক্সট টাস্ক হচ্ছে আমার তো এখন ব্লু এর সাথে রেড সেগমেন্ট মিক্স আপ হয়ে আছে, দেন আমি কি করব, ব্লুটাকে ডিসকার্ড করব, রেডটাকে নেব। তো আমার কাছে এখন টোটাল রেড সেগমেন্ট আছে। নাও আমরা আরডিএনএ প্রডিউস করার জন্য ভেক্টরের সাথে লাইগেশন করিয়ে দাও, তাহলে আমরা ভেক্টরের মধ্যে রেড সেগমেন্ট ঢুকে যাবে, and this form আরডিএনএ। and আরডিএনএ কে নেক্সট আমরা ইনসার্ট করে দেবো সুটেবল হোস্টের মধ্যে, যে হোস্টের মধ্যে আমি চেঞ্জ আনতে চাইছি হোস্টের মধ্যে ইনসার্ট করো, and আফটার ইনসার্শন সেটাকে মেনটেন করো, কলোনি প্রডিউস করো, and কন্টিনিউয়াসলি এটাকে মেনটেন করে যাও, সেলের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। So these 6 steps are very basic. একটা স্টেপও মিস করলে তোমার আরডিটি রিকম্বিনেশন পসিবল হবে না। পয়েন্ট ক্লিয়ার? এর পরেও অনেক প্রবলেম আছে, এটা তো বেসিক টোটাল 6 স্টেপ, বাট এর পরেও অনেক জায়গায় প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1টা হচ্ছে এই জায়গাতে, ডিজায়ার জিন সেগমেন্ট আইসোলেশন। দেখো, তুমি যখন ব্যাকটেরিয়া থেকে আইসোলেট করবে জিন অফ ইন্টারেস্ট, তখন মেজরিটি টাইম যেটা হয় জিন অফ ইন্টারেস্টের অ্যামাউন্ট অনেক কম থাকে, জিন অফ ইন্টারেস্টের অ্যামাউন্ট অনেক কম পাওয়া যায়। বিকজ তোমার যখন হারভেস্টিং মেকানিজমটা হয়, সেলটাকে যখন হারভেস্ট করো, অনেক ডিএনএ প্রথমত ফ্র্যাগমেন্টেড হয়, ঠিক আছে? তো অনেক ডিএনএ তোমার রেড ফ্র্যাগমেন্টটা ভেঙে যায় ডিউরিং আইসোলেশন প্রসেস। তো আলটিমেটলি কি হয়, তোমার জিন অফ ইন্টারেস্টের অ্যামাউন্টটা অনেক লস করে, এন্ড জিন অফ ইন্টারেস্টের ইল্ড কমে যায়। এটা মেজরিটি এক্সপেরিমেন্ট। তো যদি তোমার জিন অফ ইন্টারেস্টের অ্যামাউন্ট কমে যায়, এবার ভাবো তুমি তো একটা অ্যামাউন্ট অফ ভেক্টরের সাথে ধরে নাও 100 ভেক্টর নিয়েছো, 100 মলিকিউল অফ ভেক্টর নিয়েছো, এবার তোমার জিন অফ ইন্টারেস্টের ইল্ড কমে গেছে ডিউরিং আইসোলেশন, তো জিন অফ ইন্টারেস্ট আছে 10 মলিকিউল, তাহলে কি প্রপার অ্যামালগেশনটা হবে ভেক্টর আর জিন অফ ইন্টারেস্টের? কেসটা কি বুঝতে পেরেছো, কি প্রবলেমটা আমি বলতে চাইছি? My point is clear, all of you. হ্যাঁ স্যার। তো আনসার করবে। তো জিন অফ ইন্টারেস্টের অ্যামাউন্ট কম হয় ডিউরিং দ্য আইসোলেশন প্রসেস, বাট ভেক্টরের তো একটা সার্টেন অ্যামাউন্ট থাকে। তো যখন তুমি অ্যামালগেশন করবে, কোন অ্যামাউন্টটা সব থেকে বেশি রাখবে? ভেক্টর তো একটা লিমিটেড অ্যামাউন্ট বা একটা ফিক্সড অ্যামাউন্ট,
অলওয়েজ আমরা ট্রাই করি কি জিন অফ ইন্টারেস্টের অ্যামাউন্টটা বেশি রাখা, তাহলে কি হবে, কানেকশনটা বেটার হবে। ঠিক আছে, কানেকশনটা বেটার হবে, কারণ তুমি কোনো জিনিসই হাতে করতে পারছো না যে একটা ভেক্টর আমি নিলাম আর এখানে জিন অফ ইন্টারেস্ট নিলাম সেটাকে আমি লাইগেট করে দিলাম, কোনো জিনিসই তুমি হাতে করতে পারছো না, টোটালটাই হচ্ছে তোমার পারসেপশন, তোমার তোমার নলেজ। ঠিক আছে, এন্ড পুরো জিনিসটা তুমি সলিউশনে করছো। ঠিক আছে, এন্ড সলিউশনে ব্যাপার থাকে হচ্ছে ডাইনামিসিটি, ডাইনামিক একটা ব্যাপার থাকে। তো অলওয়েজ আমরা ট্রাই করি কি জিন অফ ইন্টারেস্টে কনসেন্ট্রেশন হাই থাকবে আর ভেক্টরে কনসেন্ট্রেশন একটা ফিক্সড অ্যামাউন্টই থাকবে, তাহলে কি হবে, তো জিন অফ ইন্টারেস্ট গ্রেটার দ্যান যদি ভেক্টর হয় তাহলে তোমার ভেক্টর টু জিন অফ ইন্টারেস্টের যে ইনসারশন প্রসেসটা, লাইগেশন প্রসেসটা, এটা মাচ মোর ইজি হয়ে যায়। ঠিক আছে, তো প্রবলেম নাম্বার 1 কোথায় আসে, মেজরিটি প্রবলেম আসে হচ্ছে লো কনসেন্ট্রেশন অফ জিন অফ ইন্টারেস্ট, লো কনসেন্ট্রেশন অফ জিন অফ ইন্টারেস্ট। তুমি বলবে স্যার কেন, তার কারণ হচ্ছে প্রথমত স্টেপ নাম্বার 1 এ অনেকটা অ্যামাউন্ট লস হয়, স্টেপ নাম্বার 2 তেও প্রবলেম হতে পারে। ঠিক আছে, স্টেপ নাম্বার 2 তেও প্রবলেম হতে পারে, ঠিক জায়গায় কাটিং হয়নি, সব জায়গায় কাটিং হয়নি, এই প্রবলেম গুলো হামেশা দেখতে পাবো। ঠিক আছে, তো যতটা আমি থিওরিটিক্যালি ইজি ব্যাপারটাকে বলতে চাইছি এতটাও ইজি নয়, তুমি একটা প্র্যাকটিক্যাল করলেই বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের এই প্লাজমিড আইসোলেশন জাস্ট বেসিক ব্যাপার, প্লাজমিডকে আইসোলেট করা, এটা করতে গিয়ে কপালে ঘাম ছুটে যাবে, করে দেখো প্র্যাকটিক্যাল আছে তোমাদের। প্লাজমিড আইসোলেশন অনেকেরই আসবে না, মেজরিটি টাইম আসবে না, প্লাজমিড আছে কিন্তু বাট আসছে না, ভেঙে গেছে প্লাজমিড, ফ্র্যাগমেন্ট হয়ে গেছে ডিউরিং আইসোলেশন প্রসেস, অনেক অনেক প্রবলেম আসবে, তোমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাবে তখন বুঝবে। সো দ্যাটস ওয়াই প্রসেস আর টু ডেলিকেট, টু ডেলিকেট, দিস প্রসেসেস আর টু ডেলিকেট, তো প্রবলেম আসে। তো দ্যাটস ওয়াই জিন অফ ইন্টারেস্টের ইল্ড কমে যায়, লো অ্যামাউন্ট হয়ে যায়। তো লো অ্যামাউন্ট এলে প্রবলেম কি, জিন অফ ইন্টারেস্ট অ্যান্ড ভেক্টরের মধ্যে যে লাইগেশনটা হচ্ছে এই প্রসেসটা প্রবলেম আসবে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমরা এই স্টেপটাকে ওভারকাম করব। তো হাউ টু ওভারকাম দিস স্টেপ, দেখো প্রবলেম যখন আছে প্রবলেমের সলিউশনও আছে, তো ওভারকাম করার জন্য আমরা কি করব, লো কনসেন্ট্রেশন অফ জিন অফ ইন্টারেস্ট আছে সেটাকে আমরা কি করতে চাইছি, কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবো, লো কনসেন্ট্রেশন জিন অফ ইন্টারেস্টের অ্যামাউন্ট যেটা আমরা আইসোলেট করলাম সেটার অ্যামাউন্ট আমরা টু মাচ বাড়িয়ে দেবো। ঠিক আছে, মাল্টিপল ফোল্ডে বাড়িয়ে দেবো অ্যান্ড সেম এক্সাক্ট কপি তৈরি করাবো। অ্যান্ড এটার জন্য আমরা টেকনিক ইউজ করি যেটা বিনয় বলতে চাইছিল, সেটা হচ্ছে পিসিআর। তো পিসিআর যে 100% টেকনিক লাগবে আরডিটি এরকম কোনো কথা নেই, যদি আমার ইল্ড ভালো থাকে জিন অফ ইন্টারেস্টে তাহলে আমি কেন পিসিআর করতে যাবো, পিসিআর করার কি দরকার, তো পিসিআর করা তখনই দরকার বিকজ মেজরিটি টাইম জিন অফ ইন্টারেস্টের অ্যামাউন্ট কম হয়, জিন অফ ইন্টারেস্টের ইল্ড কম যায়, তখন আমাদেরকে পিসিআর করতেই হবে। তো ওভারকাম টেকনিক গুলো তো আমি এখনো লিখিনি, তো টেকনিক আমি লিখবো পাশাপাশি, সো এটারও ওভারকাম করা যায়। ফার্স্ট প্রবলেম দিস, লো কনসেন্ট্রেশন অফ জিন অফ ইন্টারেস্ট। প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 2 ভালো করে বোঝার চেষ্টা করবে নাম্বার 2 প্রবলেমকে। ঠিক আছে, তো যতটা আমি লিখে দিয়েছি থিওরিটিক্যালি ব্যাপারটাকে এবার অ্যানালাইজ করার চেষ্টা করো। এই যে তুমি করাচ্ছ না ইনসারশন লাইগেশন টু দ্য জিন অফ ইন্টারেস্ট টু দ্য ভেক্টর, তাহলে তুমি কি করলে, এই জায়গাটা স্টেপ নাম্বার 4 কে আমি যদি ডায়াগ্রামেটিক্যালি পিক্টোরিয়াল দেখাই তার মানে হচ্ছে তুমি এই যে ভেক্টর নিয়েছো, ভেক্টরের মধ্যে তোমার জিন অফ ইন্টারেস্ট কে ইনসার্ট করাবে, এইটা তো ব্যাপার। তো তুমি ধরো এখানে 100 মলিকিউল ভেক্টর নিয়েছো, 100 মলিকিউল ভেক্টর নিয়েছো, অ্যান্ড অবভিয়াসলি এটা বললাম কি অ্যামাউন্ট তোমাকে বেশি রাখতে হবে, 500 মলিকিউল জিওয়াই নিয়েছো। কিভাবে বাড়িয়েছো, এই লো কনসেন্ট্রেশনটাকে ওভারকাম করেছো বাই টেকনিক ইউজ করে। তো 500 মলিকিউল জিন অফ ইন্টারেস্ট নিয়েছো, তুমি কি বলতে পারবে যে 100 মলিকিউল ভেক্টরই প্রত্যেকটা 100 মলিকিউল ভেক্টর তোমার জিন অফ ইন্টারেস্ট কে ক্যারি করবে, 100% এখানে কি টোটাল আরডিএনএ তৈরি হবে, তোমার আইডিয়া কি বলো, কেসটা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, এখানে 100 মলিকিউল তুমি ভেক্টর যদি নাও আর 100 মলিকিউলের ওভার বেশি নিয়েছো 500 মলিকিউল জিন অফ ইন্টারেস্ট, তো এখান থেকে রিকভার হবে কি তোমার 100 মলিকিউল আরডিএনএ,
100% আরডিএনএ তৈরি হবে? কি মনে হয়? না। কি মনে হয়? বাকিরা বলবে হবে? Theoretically possible. Theoretically possible, but practically not. But practically not. ঠিক আছে? তার মানে তুমি যখন এক্সপেরিমেন্টটা করবে, একটু আগে বলেছিলাম না 99 টাইম ফেলিওর 1 টাইম সাকসেস, তো এইবার ব্যাপারটাকে অ্যানালাইজ করবে। যদি তুমি ভেক্টরের সাথে হাই কনসেন্ট্রেশন জিওআই নাও, তবুও দেখবে যে তোমার 100 আর ডিএনএ তৈরি হয় না। কত অ্যামাউন্ট হবে? খুব জোর হলে এখানে 10% সাকসেস আছে, খুব জোর হলে তোমার 10% সাকসেস। দ্যাট মিনস 10টা মলিকিউল, 10 মলিকিউল আউট অফ 100, অনলি 10 মলিকিউলস ফর্ম আরডিএন। আর বাকিগুলো কি ফর্মে আছে তাহলে? বাকিগুলো কি ফর্মে থাকবে? গ্রিন, রেড নাই। আর অনলি 10% কি থাকবে? গ্রিন, সরি, ব্লু কন্টেনিং রেড। বুঝতে পারছো কেসটা? কি বলতে চাইছি, কেসটা ক্লিয়ার সবার কাছে? তো তুমি যখন রিয়েল এক্সপেরিমেন্ট করবে, রিয়েল এক্সপেরিমেন্টের টাইমে অল ভেক্টর অ্যাকসেপ্ট করবে না, অল ভেক্টর অ্যাকসেপ্ট করবে না, এটা ধরেই রাখ। আমি 10% হাইয়েস্ট বলেছি, কোনো টাইম 1% 2% হয়, কোনো টাইমে 1% 2% অ্যাকসেপ্ট করে, বাকিরা অ্যাকসেপ্ট করে না। আমি একটু আগে মাথায় রাখতে বলেছি, তুমি জোর করে ম্যানিপুলেট করার চেষ্টা করছো অ্যাকসেপ্ট না করার বিকল্প, বাট আমরা তাও ট্রাই করব। তো 1% 2% ও সামটাইম হয়, আমি হাইয়েস্ট লিখেছি 10%। তাহলে 90% মানে 90 মলিকিউল এখন তোমার এরকম হয়ে বসে আছে, আর অনলি 10 মলিকিউল তোমার এইটা হয়ে বসে আছে। তো কোনটা তোমার ডিজায়ার? এই মলিকিউলটা তোমার কোনো কাজে লাগবে? These 90 molecules without gene of interest, these molecules is in future use হবে কি হবে না? আর ইউজ করা যাবে ওটাকে? তা কোনটা আমার কাজে লাগবে? দিস মলিকিউল। এটা আর ইউজ হবে না, বাট সলিউশনে তো দুটোই হয়ে বসে আছে, সলিউশনে তো দুটোই আছে, তুমি কি আলাদা করে হ্যান্ডপিক করে বার করতে পারবে? কেসটা বুঝতে পারছো? সলিউশনে আছে তো, তুমি হ্যান্ডপিক করবে কি করে যে না ঠিক আছে 90 মলিকিউল ধরে ধরে ওকে তুলে বার করে দিই আর 10 মলিকিউলকে আমি জানি? পারবে কি? তাহলে কি করবে এই জায়গায়? পিসিআর। আবার পিসিআর করলে আরো তৈরি হবে, এই 90 মলিকিউল আরো বাড়বে, এই 90 180 180 থেকে আরো বেড়ে যাবে। পিসিআর করলে আর কি হবে কিছু? পিসিআর জাস্ট ফর অ্যাম্পলিফিকেশন, ঠিক আছে? আমরা একটা ওয়ার্ড জেনে রেখেছি পিসিআর সব জায়গায় ইউজ হয় না। পিসিআর ইজ ফর অ্যাম্পলিফিকেশন, মানে একটা কোয়ান্টিটি বাড়ানোর জন্য। এখানে তুমি কোয়ান্টিটি বাড়িয়ে তো আর কিছু হবে না, এখানে তো 90 মলিকিউল নেয়নি, ওকে যদি আরো বাড়াও তাহলে তোমার আরো প্রবলেম। তো এই জায়গায় প্রবলেমটা ক্রিয়েট হয়, বুঝতে পারছো? প্রবলেম নাম্বার 2 কি লিখতে চাইছি? আরো একটা প্রবলেম নাম্বার 2 এর মধ্যে অ্যাসোসিয়েট। প্রথমত এই দুটোকে তুমি সেপারেট করতে কোনোদিনই পারবে না, ঠিক আছে? কারণ কে রিকম্বিনেন্ট হয়েছে আর কে রিকম্বিনেন্ট হয়নি তুমি জানোই না, ঠিক আছে? নেক্সট প্রবলেম, যারা রিকম্বিনেন্ট হয়নি, এই যে 90 মলিকিউল, এরাও তো ইনসারশনে ঢুকছে নাকি? এই যে হোস্টেলের মধ্যে যখন তুমি পুরো সলিউশনটা হোস্টেলের মধ্যে ঢোকাচ্ছ, সেখানে 90 মলিকিউল রয়েছে নন আরডিএনএ, আর অনলি 10 মলিকিউল রয়েছে আরডিএন। তো এইগুলো যখন তুমি সেলের মধ্যে ঢোকাচ্ছ, ইনসার্ট করছো পুরো সলিউশনটা, তাহলে কি এক্সপেক্ট করবে? সব সেল কি রিকম্বিনেন্ট হবে? সব সেল কি রিকম্বিনেন্ট হবে? পয়েন্ট বুঝতে পারছো? প্রবলেম, সব সেল রিকম্বিনেন্ট হবে না। তো এখানে 100% অ্যাবসলিউট বলে কিচ্ছু নেই, কোনোদিন অ্যাচিভ করতে পারবে না তুমি, নেভার অ্যাচিভ 100%, কোনোদিন পারবে না, এন্ড ইট ইজ গ্যারান্টেড, ঠিক আছে? তাহলে কোন সেল আরডিএনএ কে পাবে আর কোন সেল আরডিএনএ কে পাবে না, ঠিক?
তো এই যে মেজরিটি আছে আরডিএনএ নন আরডিএনএ, তাহলে কিছু সেলের মধ্যে অনলি ব্লু সেগমেন্টই ঢুকবে, কিছু সেল পাবে হচ্ছে তোমার ব্লু কন্টেনিং রেড। এবার বলো আরো একটা জিনিস, তুমি কি এক্সপেক্ট করছো এই পুরো সলিউশনটা যখন তুমি তোমার ব্যাকটেরিয়ার মধ্যে দেবে, ব্যাকটেরিয়া কি সব ব্যাকটেরিয়া আরামসে আয় আমার কাছে আয় নিয়ে নেবে, ওয়েলকাম করবে কোনোদিন? ও চাইবে আমার কাছে ঢুকুক অন্য কিছু ফরেন ম্যাটেরিয়াল? একে কি ওয়েলকাম করবে ব্যাকটেরিয়া? ওয়েলকাম করবে না। তার মানে ব্যাকটেরিয়ার মধ্যে তোমার কি এক্সপেকটেশন, তুমি যদি 100 ডিএনএ মলিকিউল 100 ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢোকাও, মানে আমি যদি এইটা লিখি 100 মলিকিউল অফ আরডিএনএ, যদিও সব আরডিএনএ নেই, প্লাস বাট তোমার তো অ্যাজাম্পশনে রেখেছো 100 সেল নিয়েছো, তোমার কি মনে হয় প্রত্যেকটা সেল অ্যাচিভ করবে আরডিএনএ কে? বলো, আনসার করো, করবে কি? না। করবে না। এখানেও করবে না, আর এখানেও হাইয়েস্ট ট্রান্সফরমেশন ফ্রিকোয়েন্সি ওই খুব জোর হলে মেরে কেটে 5 to 6%। তার মানে অনলি 5 to 6 সেল আউট অফ 100, অনলি 5 to 6 সেল তোমার কাছে ডিএনএ ঢুকছে। এবার কোন ডিএনএ ঢুকছে? মেজরিটি ডিএনএ কি হয়ে আছে তোমার? নন আরডিএনএ, আর স্মল পার্সেন্টেজ রয়েছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ। তার মানে বুঝতে পারছো চান্সটা কত কমতে থাকছে আস্তে আস্তে? কেসটা বুঝতে পারছো? আচ্ছা। তো যদি এইটা হয়, যদি এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়, তো আমি তো ইল্ডই পাবো না, পাবো কি? খুব তো কম ইল্ড হবে, তাই না? অ্যামাউন্ট অনেক কমে যাবে, সেলকে আমাদের ওই মানে খড়ের গাদার মধ্যে যে ছুঁচ খোঁজে ওরকম করতে হবে। কেসটা বুঝতে পারছো? এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, আর হবেই, এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, তো মানে খড়ের গাদার মধ্যে ছুঁচ খোঁজা যে কোন সেলের মধ্যে গিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকেছে, হ্যাঁ কি না? So this is the problem number 2. This is the problem number 2. কি problem? How to check number 1, proper rDNA is produced. Proper rDNA is produced মানে এইটা তৈরি হয়েছে, তুমি কিভাবে শিওর হবে, অ্যাসিওর হবে, চেক করতে পারবে। আর নাম্বার 2, recombinant cell produce. যদি তুমি চেক করতে পারতে, তুমি যদি রিকম্বিনেন্ট সেলকে চেক করতে পারতে, তাহলে কি করতে? রিকম্বিনেন্ট সেলকে আইসোলেট করে নিতে, আর বাকিগুলোকে কি করতে? ডিলিট। যদি আমি এটা করতে পারতাম, তাহলে আমার কাছে উইদাউট খুব বেশি এফোর্ট না দিয়েই আমরা রিকম্বিনেন্ট ডিএনএ কন্টেনিং ব্যাকটেরিয়াল সেলকে, মানে রিকম্বিনেন্ট সেলকে আমরা আইসোলেট করে ফেলতে পারতাম। এন্ড রিকম্বিনেন্ট সেল যদি আমাদের কম ইল্ডও হয়, সেটাকে আমরা মিডিয়ার মধ্যে গ্রো করিয়ে কলোনি বাড়িয়ে নিতাম। পয়েন্ট কি বলতে চাইছি বুঝতে পেরেছো? পয়েন্ট কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তো আমাদের তাহলে কি ইন্ট্রোডিউস করতে হবে? এই স্টেপটার পর নাম্বার 3, নাম্বার 4 স্টেপের পর এখানে একটা স্টেপ ইন্ট্রোডিউস করতে হবে। তো এখানে একটা স্টেপ ইন্ট্রোডিউস করতে হবে, এন্ড আফটার 3 ডিজায়ার ডিএনএ এখানে একটা স্টেপ ইন্ট্রোডিউস করতে হবে নাম্বার 3 এর পর আর নাম্বার 5 এর পর। তো দুটো প্রবলেম much prone in the laboratory. নাম্বার 1 হচ্ছে অ্যামাউন্ট অফ জিওআই লেস, কনসেন্ট্রেশন লেস। এটার জন্য আমরা 3 আর 4 এর মাঝে একটা স্টেপ ঢোকাবো ওভারকাম টেকনিক দিয়ে। আর নাম্বার সেকেন্ড প্রবলেমকে ওভারকাম করার জন্য 4 and 5 এর পর একটা আমরা স্টেপ ইন্ট্রোডিউস করবো। তাহলে টোটাল স্টেপ দাঁড়াবে কটা? টোটাল স্টেপ ইনিশিয়াল ছিল 6 and টোটাল স্টেপ দাঁড়াবে হচ্ছে 8। তো 1 2 3 ফর প্রবলেম ওভারকামিং স্টেপ, নাম্বার 4 আসবে, নাম্বার 5 6 7 একটা স্টেপ আসবে, নাম্বার 8 এ আসবে। সো ওভারকাম টেকনিক কি লিখবো ফর প্রবলেম নাম্বার 2? তো 1 by 1 এবার টেকনিক গুলোকে অ্যানালাইজ করি, চেক করি। এই দুটো তো লিখবই, তার সাথে সাথে আমরা ইনিশিয়াল স্টেপেরও প্রবলেম দেখবো। প্রবলেম মিন্স টেকনিক্স ইনভলভ দেখবো।
So step number 1, isolation of genetic material. Isolation of genetic material, how it is possible? Isolation of genetic material possible by using different lysing enzyme. Different lysing enzymes. Lysing enzyme means enzyme that can degrade bacterial cell wall. Not only bacteria, আমরা যে সেল নেব তার রিগার্ডিং লাইজিং এনজাইম নিতে হবে। তো সেল ওয়াল, সেল মেমব্রেন ডিগ্রেডিং এনজাইম নিতে হবে। তাহলে কি হবে, আমাদের পুরো আউটার পার্ট ওপেন হয়ে যাবে, ইনার ম্যাটেরিয়াল রিলিজড আউট হয়ে যাবে ইন দা সলিউশন, এন্ড ইনার সাইড মিন্স ব্যাকটেরিয়াল ডিএনএ ইজ প্রেজেন্ট। সো টেকনিক্স কি নেব আমরা আইসোলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়ালের জন্য? ডিফারেন্ট লাইজিং এনজাইমস। এন্ড লাইজিং এনজাইমস কে অ্যাপ্লাই করার পর আরো একটা টেকনিক ইউজ করা হয়, সেটা আমরা এখন আর লিখছি না, পরে আমাদের স্টেপস আরো ডিসকাস করব ইন ডিটেইলস, দেন আমরা ডিসকাস করে নেব। সেকেন্ড হচ্ছে কাটিং ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন। এখানে কি লিখলাম, কি বললাম, কি ইউজ করব এখানে স্পেসিফিক লোকেশন কাটিং এর জন্য? বলবে restriction endonuclease. Restriction endonuclease. Third step, separation and isolation of desired gene segment. তার মানে যেটা চেয়েছিলাম আমরা হচ্ছে ব্লু থেকে রেড কে আলাদা করতে, হ্যাঁ কি না? তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা করব হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস বলে একটা টেকনিক হয়। জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিসে আমাদের টেকনিক আছে, ডেসক্রাইব করব। ডিফারেন্ট টাইপ অফ জেল ইলেকট্রোফোরেসিস হয়, একটা হচ্ছে অ্যাগারোজ আর একটা হচ্ছে টেজ মানে পলিঅ্যাক্রিলামাইড। তো জেল ইলেকট্রোফোরেসিসের মেন ফাংশন হচ্ছে দুটো মলিকিউলকে সেপারেট করে দেওয়া। লাইক যেমন সেন্ট্রিফিউজ করেছিল বিফোর ক্লাসে, আগের দিনের ক্লাসে বলেছিলাম ব্যাকটেরিওফেজ আর ব্যাকটেরিয়াল সেলকে সেপারেট করে দিয়েছিল সেন্ট্রিফিউজ, এরকমই সেপারেশন টেকনিক সেকেন্ড ওয়ান ইজ দ্য জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিসে যেটা হয়, লার্জ সেগমেন্ট অ্যান্ড দ্য স্মল সেগমেন্ট এই দুটোকে সেপারেট করে দেওয়ার ক্যাপাসিটি রাখে। তো অবভিয়াসলি আমার জিন অফ ইন্টারেস্টটা লার্জ না স্মল? আমার জিন অফ ইন্টারেস্টটা লার্জ অর স্মল? স্মল। আর বাকি সেগমেন্টটা হিউজ। তাহলে ক্লিয়ারলি আমাদের জেল ইলেকট্রোফোরেসিস রান করলে স্মল সেগমেন্ট লার্জ সেগমেন্ট সেপারেট হয়ে যাবে। আমরা কোন সেগমেন্টটা নিয়ে কাজ করব? স্মল সেগমেন্টটা তাহলে বার করে নেব আমরা জেল থেকে, দেন আমরা নেক্সট প্রসিড করব। স্টেপ নাম্বার 4, তার আগে একটা ওভারকাম স্টেপ আছে, দ্যাট ইজ যদি লো কনসেন্ট্রেশনে জিন অফ ইন্টারেস্ট পাই তখন আমরা পিসিআর রান করব, পলিমারেজ চেইন রিঅ্যাকশন করব টু amplify the gene of interest. To amplify the gene of interest. So PCR only for amplification. Majority time utilized by amplification মানে utilization. তো আরো ভেরিয়েশন আছে পিসিআর এর, সেটা ডিসকাশনের জন্য ইউনিট আছে, ডিসকাস করব। সো পিসিআর এর বেসিক মেকানিজম হচ্ছে অ্যাম্প্লিফাই করা। যেহেতু এখানে কনসেন্ট্রেশন কম এসছে জিন অফ ইন্টারেস্টে এক্সাক্ট রেড কপিটার, তাহলে আমরা রেড কপির অ্যামাউন্ট বাড়িয়ে দাও, অ্যাম্প্লিফাই করে দাও। তো অ্যাম্প্লিফাই এর জন্য আমরা পিসিআর ইউজ করব। তো প্রবলেম নাম্বার 1 হচ্ছে বিটুইন 3 and 4, ঠিক আছে? নাম্বার 4, insertion and ligation of gene of interest into vector to form rDNA. তো এটার জন্য আমরা ভেরিয়াস টেকনিক ইউজ করতে পারি, অ্যাডাপ্টার, লিঙ্কার or simply ligase enzyme. আমাদের পুরো ব্যাপারটা সিলেবাসে আছে, ডিসকাস করার স্কোপ আছে আমাদের ইন নেক্সট ইউনিটে, তো আমরা করব, ঠিক আছে? তো নরমাল লাইগেজ এনজাইমও অ্যাটাচ করিয়ে দিতে পারে, কারণ লাইগেজ আমরা পড়ে এসেছি ইন ডিএনএ রেপ্লিকেশনে। ল্যাগিং স্ট্র্যান্ডে যখন ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়, একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলোকে লাইগেট করা হচ্ছে ডিএনএ লাইগেজ। So DNA ligase হচ্ছে molecular glue. So these molecular glue can also utilize during the gene of interest and the vector তোমার কি বলে ligation-এ ইউজ করা যেতে পারে, বাট ligase enzyme is not enough. Ligase enzyme বেশি ইউজ করা যায় না, প্রবলেম হয়, খুব ভালোভাবে অ্যাটাচমেন্টটা করাতে পারে না।
তার জন্য আমরা বেটার টেকনিকে নিয়ে গেছি, অ্যাডাপ্টার টেকনিক, লিঙ্কার টেকনিক, কি ব্যাপার স্যাপার সমস্ত কিছু ডিসকাস হবে। নেক্সট দেখো আমরা করছি হচ্ছে আফটার আরডিএনএ ফরমেশন ইনসার্ট করে দেব সেলের মধ্যে, সুটেবল সেলের মধ্যে টু ফর্ম ট্রান্সফর্ম সেল। তো ট্রান্সফর্ম সেল মেকিং এ মানে আরডিএনএ ইনসার্শনে আমরা ইউজ করতে পারি ডিফারেন্ট ট্রান্সফরমেশন টেকনিক। এটাও আমাদের সিলেবাসে আছে, সম্ভবত ইউনিট 2 তে আছে। ট্রান্সফরমেশন টেকনিকে আমাদের মধ্যে কেমিক্যাল মেথড পড়তে হয়, ডিফারেন্ট কেমিক্যাল মেথড, আর একটা কেমিক্যাল মেথড তোমাদেরকে সিলেবাসে প্র্যাকটিক্যালে করাবে। কেমিক্যাল মেথড দিয়ে ট্রান্সফরমেশন করা যায়, এছাড়াও ফিজিক্যাল মেথড ইউজ করা যায়, ইলেকট্রোপোরেশন, জিন গান, লাইপোজোমাল ডেলিভারি and micro injection. তো various technique আছে to insert rDNA into the suitable host cell. তো based on the host cell nature, যদি ব্যাকটেরিয়া হয় তার জন্য একটা ডিফারেন্ট টেকনিক, প্লান্ট হলে ডিফারেন্ট টেকনিক, হোস্ট সেল যদি অ্যানিমাল হয় তার জন্য ডিফারেন্ট টেকনিক। তো বেসড অন দা হোস্ট সেল নেচার আমরা চেঞ্জ করতে থাকি ট্রান্সফরমেশন প্রসেস, কারণ আমরা ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি বাড়াতে চাই। আমরা একটু আগে লিখে দিয়েছি ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি যত ভালো টেকনিক ইউজ করো লেস দ্যান 10%, এর থেকে বেশি অ্যাচিভ করা খুব মুশকিল, ঠিক আছে। তো তারপরেও এত কিছু ইমপ্রুভ টেকনিক ইউজ করার পরেও আমাদের ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি অনেক কম। নাম্বার 5 ডান, টেকনিক ইউজ। নাম্বার 6 হচ্ছে প্রবলেম। 5 আর 6 এর মধ্যে হচ্ছে প্রবলেম নাম্বার 2, that is how to check rDNA is produced properly or recombinant cell। তুমি এই লেভেলে দেখতে পারো, এই লেভেলে দেখাটা নেক্সট টু ইম্পসিবল, যে কোন ডিএনএ এর মধ্যে তোমার ভেক্টরের মধ্যে রিকম্বিনেন্টটা ঢুকেছে এটা দেখা খুব প্রবলেমেটিক, তাও দেখা যায়। এটা ছাড়াও আমরা দেখতে পারি হচ্ছে সবথেকে বেস্ট হচ্ছে রিকম্বিনেন্ট সেল চেক করা, যে কোন সেলটার মধ্যে রিকম্বিনেন্ট হয়েছে সেই সেলটাকে আলাদা করে বের করে দাও, বাকিগুলোকে ডিলিট করে দাও বা ডিসকার্ড করে দাও। তো এটার জন্য আমরা টেকনিক যেটা নিই সেটা হচ্ছে স্ক্রিনিং অ্যান্ড সিলেকশন। মেথড, স্ক্রিনিং অ্যান্ড সিলেকশন মেথড, যেখানে আমরা ক্লিয়ারলি রিকম্বিনেন্ট ডিএনএ কন্টেনিং ব্যাকটেরিয়াল সেলকেই সলিউশনে রাখবো আর বাকিগুলোকে ডিলিট করবো, মিডিয়াতে রাখবো, গ্রো করতে দেবো, অ্যালাউ করবো যারা রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে এসছে, আর বাকিগুলোকে ডিলিট করবো। তো দ্যাটস কল্ড স্ক্রিনিং অ্যান্ড সিলেকশন টেকনিক, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে ভেক্টরের ওপরে। তো প্লাজমিড ভেক্টর কি টাইপ নিচ্ছ তার উপর বেস করে স্ক্রিনিং সিলেকশন চেঞ্জ হয়। টু পপুলার স্ক্রিনিং সিলেকশন টেকনিক হচ্ছে ব্লু হোয়াইট স্ক্রিনিং, বারবার কোশ্চেন আছে, ব্লু হোয়াইট স্ক্রিনিং, আর নাম্বার 2 হচ্ছে তোমার ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। ডিসকাস হবে যখন ভেক্টর পড়াবো, ঠিক আছে। স্ক্রিনিং অ্যান্ড সিলেকশনটা তখনই ডিসকাস করে দেবো, বিকজ স্ক্রিনিং অ্যান্ড সিলেকশন ভেক্টরের ফিচার্স থেকে আসে। যে ভেক্টরটা আমরা নিচ্ছি, যে প্লাজমিড ভেক্টরটা নিচ্ছি, সেই প্লাজমিড ভেক্টরের ফিচার্স থেকে আমাদের স্ক্রিনিং অ্যান্ড সিলেকশন করতে হয়। অ্যান্ড সেই স্ক্রিনিং অ্যান্ড সিলেকশন আলটিমেটলি কোথায় গিয়ে দেখতে পাবো? অ্যাট দি এন্ড, মানে রিকম্বিনেন্ট সেল যখন প্রডিউস করবে তখন আমাকে ডিনোট করাবে বা ইন্ডিকেট করবে দিস সেল ইজ দ্য রিকম্বিনেন্ট সেল অ্যান্ড আদার সেল ইজ দ্য নট। কেসটা কি বুঝতে পারছো? একটু আমাকে বলবে, অনেকগুলো টেকনিক বলে দিয়েছি, মাথায় ঢুকছে কিছু হলেও? হ্যাঁ স্যার। ওকে, তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2, সেটাকে ওভারকাম করার জন্য 5 আর 6 এর মাঝে স্টেপটাকে আনবো। আর লাস্ট স্টেপ কালচারিং দিস ট্রান্সফর্ম সেল টু প্রডিউস কলোনি অ্যান্ড মেইনটেনেন্স। এটা হচ্ছে বেসিক কালচারিং টেকনিক, সেল কালচারিং টেকনিক, বেসিক সেল কালচারিং টেকনিক। আচ্ছা,
এখানে বলতে ভুলে গেলাম, স্ক্রিনিং সিলেকশনটা ওয়ান ওয়ে টু চেক। আর যদি আমাদের RDNA চেক করতে হয় মানে এই লেভেলে যে কোন ডিএনএ এর মধ্যে রিকম্বিনেন্ট ঢুকেছে কোনটার মধ্যে ঢোকেনি, তখন আমাদের ব্লটিং ইউজ করতে হয়, ব্লটিং টেকনিক। ডিফারেন্ট টাইপ অফ ব্লটিং টেকনিক আছে, সাদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, ওয়েস্টার্ন ব্লট। তো ব্লটিং টেকনিক আমরা ইউজ করবো দেখাই, ঠিক আছে। স্ক্রিনিং সিলেকশন তার সাথে ব্লটিংও ইউজ করা যায় চেকিং এর জন্য। তো তুমি যে স্টেপ গুলো দেখতে পাচ্ছ আর তার রিগার্ডিং এর টেকনিক দেখতে পাচ্ছ, তুমি এবার সিলেবাসটা একবার চেক করে দাও। ওভারঅল 80% সিলেবাস আমার কমপ্লিট হয়ে যাবে যদি এই টেকনিক গুলো পড়াই। তুমি যদি সিলেবাসটা একটু চেক করো ফ্রম ইউনিট 1 টু ইউনিট 5, ইউনিট 5টা তো অ্যাপ্লিকেশন, ওটা ছেড়ে দাও, ইউনিট 1 টু ইউনিট 4 তুমি দেখতে পাবে যে এই টেকনিক্স গুলো দিয়ে সিলেবাসটা করো। তো কেন আমি জোর দিচ্ছি স্টেপ গুলোতে, RDT স্টেপ বোঝার চেষ্টা করো আগে, তারপরে তো তুমি টেকনিক পড়বে। স্টেপ না বুঝে আগে টেকনিক পড়বে তো তুমি কানেকশনই করতে পারবে না যে এই স্টেপটা আমি কোথায় গিয়ে লাগাবো, কোথায় কাজে লাগবে। ঠিক আছে, তো আগে স্টেপ গুলো বোঝার চেষ্টা করো এন্ড তার রিগার্ডিং কি টেকনিক্স ইউটিলাইজ হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। বলো। কেমন লাগছে RDT? জেনেটিক ইঞ্জিনিয়ারিং RDT কেমন লাগছে? সিম্পল, টাফ, ইন্টারেস্টিং, কোনটা? আনসার চাই। স্যার এই যে আপনি যে ব্লু হোয়াইট সিলেকশনের কথাটা বললেন না, ওটা একটা মানে ওয়ার্কশপ মতন করেছিলাম আমরা। করেছো? প্লেটে ব্লু কলোনি আর হোয়াইট কলোনি জেনারেট করবে। সেপারেট করা হয়। তো এটা তো তোমার সিলেকশন স্ক্রিনিং টেকনিক, যে কোনটার মধ্যে RDNA ঢুকেছে কোনটার মধ্যে ঢোকেনি। তো কিছু পুরো ব্যাপারটা যখন আমি বলবো তখন তো আমি ক্লিয়ারলি বলে দেবো একটা কলোনিকে নেবো আর একটা কলোনিকে ডিসকার্ড করবো। ঠিক আছে, তো কোনটা নেব কি নেব না নেব যখন আমি প্রসেস ডিসকাস করবো তখন নিজেরাই বলবে ব্লুটাকে ডিসকার্ড করবে না হোয়াইট কলোনি গুলোকে ডিসকার্ড করবে। তো যাই হোক, ওভারঅল স্টেপস ঢুকেছে। বুঝতে পারলাম না। ব্লুটা তো নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো ব্লু কালার প্রডিউস করবে, আর যেগুলো ট্রান্সফর্ম হয়ে গেছে সেগুলো ওকে, দেখবো এখনই পুরো জিনিসটা রিভিল করে তো লাভ নেই, দেখবো আমরা, ওয়েট করো, দেখবো তখন আমি আনসার নেব। ওয়েট অ্যান্ড জাস্ট তো পেশেন্স রাখো, আনসার নেব তোমার থেকে। তো কথা হচ্ছে ওভারঅল স্টেপস অ্যান্ড টেকনিক্স ইউটিলাইজড বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কিছু পার্সেন্টেজ যদি ঢুকে তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা একটু র্যাপিডলি এগোবো। দ্যাট মিনস যদি ইনিশিয়াল পার্টটা ঢুকে যায় আমাদের কাছে নেক্সট টাস্কগুলো ভেরি ইজি হবে একটু একটু বোঝা। তো নেক্সট আমরা যাব হচ্ছে টুলস। এই যে দেখো লেখা আছে টুলস। সো টুলস ইউজড ইন, আজকে আমরা লিখে রাখি কি কি টুলস ইউজ করছি ডিউরিং দ্য টোটাল স্টেপস, ওভারঅল স্টেপস অফ দ্য RDT। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব টুল নাম্বার 1, টুল নাম্বার 2, টুল নাম্বার 3। টাইম লাগবে, একবারই হবে না, ঠিক আছে। তো আমাকে টাইম দেবে, তো স্লোলি জিনিসটাকে ডাইজেস্ট করতে পারবে। আর আমি যদি তুমি ফাস্ট এগোই তাহলে তোমার মাথার উপর দিয়ে 10 কিলোমিটার উপর দিয়ে বেরিয়ে যাবে, যেটা তুমি ধরতেও পারবে না। আর কলেজের লেভেলে যেভাবে পড়ানো হবে দেখবে সেটাই হচ্ছে। তো কি লিখবো? টুলস ইউজড in recombinant DNA technology. 3 tools are used majorly. Number 1, various enzymes. ঠিক আছে, various enzymes are used in RDT. একটু আগেই বুঝতে পেরেছো স্টেপ নাম্বার 1 থেকে আমার এনজাইম স্টার্ট হবে ইউজ করা।
কারণ আমাকে লাইজিং এনজাইম ইউজ করতে হবে, লাইজিং এনজাইমের জন্য আমাকে এনজাইমের গ্রুপ সিলেকশন করতে হবে। তো ভেরিয়াস এনজাইমের টুল লাগবে নাম্বার 1। Step number 2, vector, মানে tool number 2, vector, very important integral part of the steps RDT step, vector. So proper vector choosing and selection is very interesting, মানে very important to success the result, success the RDT experiment. So vector is the next tool, ঠিক আছে? তো vector নিয়ে ডিটেইলস এ ডিসকাশন হবে tool number 2 নিয়ে। an important tool তোমার পার্টও যেখান থেকে কোশ্চেন আসে। নাম্বার 3, সুটেবল হোস্ট সেল, সুটেবল হোস্ট সেল। দ্য থার্ড টুল হচ্ছে আমার প্রপার একটা সেল সিলেক্ট করা, যে সেলের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ টা অ্যাকসেপ্ট করবে। এমন একটা সেল চুজ করলে যেটা রিকম্বিনেন্ট ডিএনএ কে অ্যাকসেপ্ট করেই না, তাহলে সেটা লাভ নেই। তাহলে সুটেবল হোস্ট সেল ইজ দ্য টুল নাম্বার 3। শুধুমাত্র সেল চুজ করলে হবে না, ট্রান্সফরমেশন প্রসেসটাও টুল নাম্বার 3তেই পড়ে, ট্রান্সফরমেশন প্রসেস। So three tools very important in overall step of the RDT, in any RDT step, যে কোনো ম্যানিপুলেশনের টাইমে আমরা এই তিনটে টুল ইউজ করবই করব। নাম্বার 1 হচ্ছে এনজাইমস, ভেরিয়াস এনজাইমস হতে পারে, সেকেন্ড হচ্ছে ভেক্টর, এন্ড থার্ড হচ্ছে হোস্ট সেল এন্ড ট্রান্সফরমেশন টেকনিক রিগার্ডিং দ্য হোস্ট সেল। বলো। সো নেক্সট ক্লাস আমাদের টুল নাম্বার 1 ডিসকাশন করা, দ্যাট ইজ হচ্ছে ভেরিয়াস এনজাইম ডিসকাশন করা, যেখানে আমরা স্পেসিফিক্যালি স্ট্রেস দেব হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে, বিকজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইন কেস অফ আরডিটি হেভিলি ইম্পর্টেন্ট, কারণ এইটা ডিসকভারির জন্য অনেকদিন আটকে ছিল, প্রিসাইজ কাটিং, ঠিক আছে? তো এনজাইম লিস্ট অনেকগুলো পাবো, এনজাইম লিস্টের মধ্যে মেনলি আমরা স্ট্রেস দেব হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের আমরা টোটাল যা যা পড়ার আছে সবকিছু পড়ে ফেলবো, বিকজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এভরি ইয়ার কোশ্চেন আসে কোনো না কোনো ভাবে, ঠিক আছে? বলো, কোনো কোশ্চেন থাকলে, কোয়ারি থাকলে বলো, আদারওয়াইজ আমরা স্টার্টিং ইন্ট্রোডাকশন ক্লাস অফ দ্য আরডিটি কমপ্লিট করলাম। স্যার হুম, স্যার বলছি যে আপনার কাছে যে বইয়ের পিডিএফ গুলো আছে ওগুলো একটু শেয়ার করে দেবেন? শেয়ার করবো, পার্সোনালি বলবে কে কিনবে, কে পিডিএফ নেবে, আমি তো জানি না, তো আমি গ্রুপে শেয়ার করি না, পার্সোনালি বলবে, শেয়ার করবে, ওকে স্যার। ঠিক আছে? আর কোনো কিছু? ঠিক আছে, এন্ড করলাম ক্লাস। আই হোপ আরডিটি তোমাদের ইন্টারেস্টিং লাগবে, আমি যেভাবে পড়াবো অবভিয়াসলি তোমার ইন্টারেস্ট গ্রো করবে, ঠিক আছে? এন্ড করলাম।